গল্প কেন খুন, কলমে গোপা ঘোষ। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। বনমালীর সদ্য বিবাহিতা বউ নিয়ে সদর দরজায় ঠায় দাঁড়িয়ে, বেল টিপে আর দরজায় টোকা দিয়ে হাত ব্যথা হয়ে গেল। কেউ দরজা খুলল না। ইতিমধ্যে 2-1 প্রতিবেশী উকি দিয়ে চলে গেছে। কিন্তু ব্যাপারটা চরমে পৌঁছালো ঠিক আরও ঘণ্টা 3 পর। কারণ এক প্রতিবেশী সাধনবাবু পুলিশে ফোন করায় তারা তৎক্ষণাৎ হাজির হয়ে দরজা ভাঙার তোড়জোড় করতে লাগলো। উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকলো। তখন যদি ঘরের ভেতরটা কোনো জাদু বলে দেখা যেত তো সবাই দেখতে পেত একজন পৌরা মেঝেতে চিৎপাত হয়ে পড়ে, সারা মেঝে রক্ত জমাট বাঁধা অবস্থায়। অনতিদূরে এক কিশোরী উপুর হয়ে পড়ে, তার গলার নলিটা কাটা। টেবিলে রাখা একগুচ্ছ গোলাপ যদিও বাসি হয়ে তার নাম হারায়নি, কিন্তু এই মানুষ দুটি তাদের নাম হারিয়ে শুধু ডেড বডিতেই রূপান্তরিত হয়েছে। অবশেষে দরজা ভাঙা হলো। বনমালী মা আর বোনের অবস্থা দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে। একদিন আগেও ফোনে কথা হয়েছে, সবই স্বাভাবিক ছিল, তবে এই পরিণতি কেন? বনমালীর মাথা ঘুরতে থাকে। কোনো রকমে নতুন বউ মালার হাতটা ধরে নিজেকে সামলে নেয়। বডি তোলার কাজ শেষ হলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। মালাও যায় তার সাথে। থানার ভারপ্রাপ্ত অফিসার ভূষণবাবুকে বনমালী আগে থেকেই চিনত। বাবা মারা যাওয়ার পর ওই এলাকার একটি দোকান নিয়ে সমস্যায় পড়েছিল বনমালীর মা রেখা দেবী। আসলে বনমালীর বাবা সুখেন বসাক ওই অঞ্চলের বেশ বড় ব্যবসাদার, প্রায় 4টি সোনার দোকানের মালিক। একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে তার বেশ সুখেরই সংসার ছিল। রেখাও সংসার সামলে যতটা সম্ভব স্বামীকে ব্যবসার কাজে সাহায্যই করত। ছেলে বনমালী কিন্তু একেবারেই বাবার মতো হয়নি। সারাদিন বন্ধু বান্ধব আর বিলাসিতায় তার জীবন কাটত। হাজার বুঝিয়েও কোনো লাভ হয়নি। একবার এক প্রতিবেশী মারফত সুখেনবাবু জানতে পারেন বনমালী প্রায় রাতেই নিষিদ্ধ পল্লীতে যায় আর সেখানে জলের মতো টাকাও খরচ করে। সেদিন বনমালীকে এই কথা জিজ্ঞাসা করায় অশান্তি চরমে পৌঁছালো। এমনকি বাবার গায়ে হাত তুলতে কুসুর করল না ছেলে। এরপর থেকে ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়তে থাকে সুখেনবাবু। একসময় এক চরম সিদ্ধান্তও নিয়ে নেন, তার সমস্ত সম্পত্তি বউ আর মেয়ের নামে লিখে দেন। উকিল ডেকে তার সব ব্যবস্থা যেদিন পাকা হলো সেদিন বনমালী বাবার পায়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলো, অন্তত 2টি দোকান তার নামে লিখে দেওয়ার জন্য। রেখাও ছেলেকে একেবারে বঞ্চিত করতে চাইছিল না দেখে সুখেনবাবু দলিলে সংযোজন করে দিলেন, যদি স্বেচ্ছায় মা আর বোন তাদের সম্পত্তি বনমালীকে দিতে চান তবে সুখেনবাবুর মৃত্যুর পর সেটা করতে পারবেন। এরপর আর খুব বেশি দিন বাঁচেননি সুখেনবাবু। রেখা আর মেয়ে অনি মিলে ব্যবসা বেশ ভালোই চালাচ্ছিল। বনমালী প্রতি মাসে মায়ের থেকে টাকা নিত। সে একবার এত বেশি দাবি করত যে মায়ের পক্ষে টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়ত, আর তখনই শুরু হতো অশান্তি। রেখা মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করলে অশান্তি চরমে পৌঁছায়। কারণ বনমালীর দাবি বোনের ভাগে যে সম্পত্তি বাবা লিখে দিয়েছেন সেটা আগে তার নামে করতে হবে, কারণ না হলে জামাই তাতে অবশ্যই ভাগ বসাবে। এইসব কথার মাঝে একদিন মালাকে নিয়ে আসে বনমালী। মায়ের সাথে পরিচয় করিয়ে জানিয়ে দেয় সে খুব শীঘ্রই মালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। রেখা একটু অবাক হলেও ভাবে বিয়ে করলে যদি ছেলের মতিগতি ফেরে তো মন্দ কি। নিমরাজি হয়ে সম্মতি দিয়েও দেয়। এদিকে অনিকে দেখে এক পাত্রপক্ষ পছন্দ করেই গেছে, ছেলে ব্যবসাদার। অনির জন্মদিনে সে এসেছিল, একরকম বিয়ে পাকা। তাই মালাকে বউ করে আনতে খুব একটা আপত্তি করেনি। থানার বড়বাবু ভূষণ বনমালী আর মালাকে বসতে বলে নিজের চেয়ারে বসেন। প্রথম প্রশ্ন, তোমাকে তো অনেক দিন ধরেই চিনি, সেই তোমার বাবার আমল থেকে এই জঘন্য কাজটা কেমন করে করতে পারলে? বনমালী চমকে উঠে বলে, না না স্যার, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। একজন ছেলে তার মা বোনকে খুন করতে পারে? এবার মালার দিকে এক মোক্ষম প্রশ্ন ছুড়ে দিলেন বড়বাবু। তুমি কখন থেকে জানতে পেরেছ তোমার হবু স্বামী মা বোনকে খুন করে তোমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে?
মালা কিন্তু একটুও চমকালো না, একটুও ঘাবড়ালো না, শুধু দৃষ্টিটা একবার ছুঁয়ে গেল বনমালীর মুখ। বলল, আমি ওর বাড়িতে আগেও গেছি। আমার হবু শাশুড়ি আর ননদের সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক ছিল, তাই ওদের কোনো ক্ষতি হবে জেনে আমি চুপ করে থাকতাম না। আর বনমালী ওর পরিবারকে যথেষ্টই ভালোবাসত, তাই আপনার এই প্রশ্ন অবান্তর। বড়বাবুর দৃষ্টি মিনিট দুই দুজনের মুখে নিবন্ধ থাকার পর বেশ গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, তবে এখন তো সব সম্পত্তি তোমাদের, আর কোনো বাধা রইল না বলো। বনমালী টেবিল থেকে জলের গ্লাসটা তুলে দুঢোক জল খেয়ে বলল, সম্পত্তি কোনো ব্যাপার নয়। বোনের বিয়ের আগেই মা ওটা আমার নামে করে দেবে বলেছিল, আর তাতে বোনেরও কোনো আপত্তি ছিল না। বড়বাবু সম্মতিসূচক ঘাড় নেড়ে বলেন, হ্যাঁ জানি তো, আমার সাথে রেখা বৌদির এই নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। তবে সম্পত্তি দিতে যে বোনের কোনো আপত্তি নেই এটা ঠিক নয়। বনমালী এই কথার কোনো উত্তর দিল না। বড়বাবু সেদিনের মতো ওদের বাড়ি যাওয়ার অনুমতি দিলেও বারবার বলে দিলেন, থানায় না জানিয়ে কোথাও যেন না যায়। প্রতিবেশীদের সাথে খুব একটা সদ্ভাব না থাকলেও তাদের কারো কারো সাহায্যে মা আর বোনের শেষকৃত্য সম্পন্ন করতে হলো। পাড়ার বেশিরভাগ মানুষই এই খুনের পেছনে মালা আর বনমালীর হাত আছে বলেই 100 ভাগ বিশ্বাস করে। তদন্তে যে ছেলে আর বৌমাই অপরাধী প্রমাণিত হবে সে বিষয়ে তারা নিশ্চিত। এরপর কেটে যায় 1 সপ্তাহ। এর মধ্যে বার তিনেক বড়বাবু আর কয়েকজন পুলিশ বাড়ি এসে তাদের জিজ্ঞাসাবাদ করে গেছে। সম্পত্তির দলিল নিয়ে গেছে তদন্তের স্বার্থে। এর কয়েকদিনের মধ্যে বনমালী আর মালাকে থানায় তলব করে বড়বাবু। হঠাৎ বড়বাবু বনমালীকে প্রশ্ন করেন, তুমি স্বপন হালদার নামে কাউকে চেনো? বনমালী একটু কপাল কুঁচকে উত্তর দেয়, হ্যাঁ চিনি মনে হচ্ছে। এই নামটা বোনের মুখে অনেকবার শুনেছি, তবে দেখেছি মাত্র একবার। বোনের আগের বছর জন্মদিনে এসেছিল ছেলেটা। পরে মায়ের মুখে শুনেছিলাম ওর সাথেই নাকি অনির বিয়ে হবে। এতক্ষণ বড়বাবুর দৃষ্টি স্থির হয়েছিল বনমালীর মুখে, এবার দৃষ্টি ফেরালো মালার দিকে। তুমি তো জানতে স্বপন একজন কুখ্যাত গুন্ডা। তার এই 30 বছরের জীবনে বার দুয়েক জেল খাটা হয়ে গেছে, তবু অনিকে সাবধান করলে না কেন? মালা কিছু উত্তর দেওয়ার আগেই বড়বাবু আবার একটি মোক্ষম প্রশ্ন ছুড়ে দিলেন মালার উদ্দেশ্যে, নাকি স্বপনের সাহায্যে নিজের কাঁটা দূর করার উপায় বাতলেছিলে। মালার মুখ এবার ফ্যাকাশে হতে শুরু করে, তবু গলায় জোর এনে বলে, কী সব যাতা বলছেন? আমি অনিকে খুবই ভালোবাসতাম, আর স্বপনকে আমি চিনতাম না। এবার যে ঘটনাটি ঘটল তাতে মালার মাথার উপরে ফুল স্পিডে পাখা চলতে থাকতেও সে দরদর করে ঘামতে থাকলো। বড়বাবু টেবিলের ওপর কয়েকটি ফটো রাখলেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মালা আর স্বপন হাত ধরাধরি করে বেশ সাহসী পোজ দিয়ে ছবি তুলেছে। বনমালী এই কাণ্ড দেখে এতটাই অবাক যে তার মুখে আর কথা সরছিল না। তবু 2-3 বার গলায় ঢোক গিলে কিছু বলার চেষ্টা করতে গিয়েও সফল হলো না, কারণ তখন বড়বাবু মালার দিকে তাকিয়ে এক ধমক দিয়ে পুরো ঘটনাটি বলার জন্য নির্দেশ দিচ্ছেন। এক মহিলা পুলিশ মালার চুল পেছন থেকে ধরে টান দিয়ে বলে উঠল, যদি ভালোই ভালোই সব স্বীকার না করিস তবে আমার অনেক অন্য উপায় জানা আছে, তবে তাতে তোর ব্যথা একটু বেশিই লাগবে। এবার মালা যেন আঁতকে উঠল, চিৎকার করে বলে উঠল, হ্যাঁ আমি আর স্বপন মিলেই ওদের সরিয়ে দিয়েছি পৃথিবী থেকে, এছাড়া আর অন্য উপায় ছিল না, বিশ্বাস করুন। 2 চোখ ভরা জল নিয়ে বলে ওঠে, বনমালীকে আমার বিয়ে করাও ওই একই কারণে। আমি আর স্বপন স্বামী স্ত্রী, আমাদের 2টি ছেলে মেয়ে আছে, কিন্তু স্বপন যা রোজগার করে তাতে সংসার চালানো দুষ্কর, তাই আমরা এই ফন্দি করি। বনমালী 2টো মতে বেশ আসক্ত, তাই আমাদের ফন্দি সফল হতে অসুবিধা হয়নি। স্বপন অনির কাছে নিজেকে একজন সৎ আর খুব বড় ব্যবসাদার প্রমাণ করতেও খুব একটা বেগ পেতে হয়নি। বনমালীর মা বেশ কিছুদিন ধরেই অনির বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছিল, তাই উনিও স্বপনকে মেয়ের যোগ্য পাত্র ভাবতে বেশি সময় নেয়নি। এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে একটু থামাতেই বড়বাবু আবার প্রশ্ন করে বসলেন, এর জন্য দুটো খুন করার কি দরকার হয়ে পড়ল? মালা আবার শুরু করে,
আমাদের প্ল্যান ছিল আমি বনমালীর বউ হলে পরে ওকে দিয়ে সব সম্পত্তি লিখিয়ে নেব আমার নামে, কিন্তু এখানেই ছিল বড় ভুল। ওর বাবা সব সম্পত্তি মেয়ে আর বউয়ের নামে লিখে দিয়ে গেছেন। তবে তাদের মৃত্যুর পর সেটা ছেলের নামে হতে পারে এটাও দলিলে লেখা ছিল। আর এটা যেদিন দেখলাম সেদিনই স্বপন সিদ্ধান্ত নিল মা আর বোনকে আগে সরিয়ে দিতে হবে, তারপর সম্পত্তি বনমালীর নামে হলে পরে সেটা আমার নামে করে নিয়ে ওকেও পাঠিয়ে দেওয়া হবে মা আর বোনের কাছে। এই পর্যন্ত শুনে বনমালী আর স্থির থাকতে পারল না, সপাটে এক চর কাশালো মালার গালে। বড়বাবু এবার টেপ রেকর্ডার বন্ধ করতে বলে উঠে দাঁড়ালেন। বনমালী তখনও টেবিলে মাথা রেখে হাপুস নয়নে কেঁদে চলেছে। মালাকে ইতিমধ্যে মহিলা পুলিশটি লকআপে নিয়ে গেছে। বড়বাবু বনমালীর পিঠে হাত রেখে বলে উঠলেন, তোমার ভুলের মাসুল গুনতে হলো দুটো নিরপরাধ মানুষকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।